সুপার ফোরে শ্বাসরুদ্ধকর প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সাইফ ও হৃদয়ের হাফ সেঞ্চুরি। দলের নাম ভাঙিয়ে ব্যক্তি স্বার্থ হাসিলের বিরুদ্ধে সতর্কতার আহ্বান তারেক রহমানের। বিএনপিকে নিয়ে চলছে ষড়যন্ত্র, বলেছেন মির্জা ফখরুল। নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হবে জুলাই স্মৃতি জাদুঘর। থাকছে পিলখানা হত্যাকাণ্ড, গুম, খুন, আয়নাঘর, শাপলা ম্যাসাকার আর হাসিনার 16 বছরের দুঃশাসনের তথ্য। মধ্যরাতে বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়, পোষ্য কোটায় স্থগিত। শিক্ষকদের লাঞ্ছিতের প্রতিবাদে আজ কর্মবিরতির ঘোষণা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই এশিয়া কাপ ক্রিকেট। দর্শকদের স্নায়ুর পরীক্ষা নিয়ে ম্যাচ জিতল বাংলাদেশ। সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়েছে টাইগাররা। প্রথমে ব্যাট করে বাংলাদেশকে 169 রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। জবাবে সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ের দুটি অনবদ্য হাফ সেঞ্চুরিতে 6 উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় লিটন দাসের দল। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। বারবার ভক্তদের হৃৎপিণ্ডের পরীক্ষা নেন টাইগার ক্রিকেটাররা। অতি উৎসাহে হাতের মুঠোয় থাকা ম্যাচ ফসকে যাওয়ার আতঙ্ক ভর করে সর্বক্ষণ। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে আরও একবার দর্শকদের স্নায়ুর পরীক্ষা নিল বাংলাদেশ। শেষ ওভারে প্রয়োজন 5, প্রথম বলেই জাকের আলীর 4, 5 বলে দরকার 1। এমন ম্যাচই কিনা হাতছাড়া হওয়ার জোগাড়। 3 বলের মধ্যে পড়ল 2 উইকেট। শেষ পর্যন্ত নাসুম শামীমের মরিয়া চেষ্টায় 1 বল হাতে রেখে জয়। টস জিতে বল হাতে টাইগাররা 44 রানে দলের প্রথম ব্রেক থ্রুটি দিয়েছেন তাসকিন আহমেদ। 1 ম্যাচ পরই দলে জায়গা পেলেন শেখ মাহেদী হাসান। লঙ্কার প্রথম 3 উইকেটের 2টিই গেছে তার ভাড়ারে। 4 ওভারে দিয়েছেন মাত্র 25, লঙ্কার 17 রান 14 ওভারের 2 বলে। হাতের মুঠোয় থাকা ম্যাচ ফসকানোর প্রথম ভয়টা এলো তখনই। শরীফুল ইসলাম, নাসুম আহমেদরা লাগাম ছাড়া, ফিল্ডারদের পিচ্ছিল হাত, একের পর এক ক্যাচ মিস। দাসুন সানাকা 37 বলে অপরাজিত 64। এক পর্যায়ে স্কোরবোর্ডে 200 রানের চোখ রাঙানি। শেষটায় মুস্তাফিজের ম্যাজিক। 4 ওভারের কোটায় দিলেন 20 রান। 19তম ওভারে 2টি সহ তার ঝুলিতে 3 উইকেট। লঙ্কানরা থামল 7 উইকেটে 168 রানে। দুবাইয়ের স্লো আউটফিল্ডে টার্গেটটা একেবারে কম নয়, আবার হাতের নাগালের বাইরেও নয়। শুরুতে যদিও ধাক্কা, রানের খাতা না খুলেই সাজঘরে তানজিদ হাসান তামিম। বিপর্যয় কাটাতে হবে, আবার রানের তরিও বাইতে হবে। অধিনায়ক লিটন দাসকে নিয়ে প্রাথমিক বিপর্যয় কাটালেন সাইফ হাসান। দ্বিতীয় উইকেটে 59 রানের জুটি। পাওয়ার প্লের সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা সাইফের। লিটন আশা জাগিয়েও আউট 23 রানে। অধিনায়ককে হারানোর আঁচ গায়ে লাগতে দেননি সাইফ হৃদয়। তৃতীয় উইকেটে আরও বেশি স্বচ্ছন্দ দুজন। আস্কিং রেট কখনো লাগাম ছাড়া হয়নি। 36 বলে সাইফের 50, হাসারাঙ্গার দ্বিতীয় শিকার তিনি। তার আগেই বলকে 4 বার মাঠ ছাড়া করেছেন উড়িয়ে, আরও 2 বার গড়িয়ে। 45 বলে নামের পাশে 61। শুরুতে বলে বলে রান নিয়ে সাইফকে স্ট্রাইক দিয়েছেন তাওহিদ হৃদয়। সেট হয়ে মারমুখী বগুড়ার সোল। সাইফের ব্যাটনটা নিলেন নিজের হাতে। প্রায় প্রতি ওভারেই 1-2 বল বাউন্ডারির দড়ির ওপার, হয় ছক্কায় নয়তো 4-এ। ম্যাচটা যখন নাগালে ফুলটস বলে মিস টাইমিং হৃদয়ের। দর্শক হৃদয়ে রক্তক্ষরণ। 37 বলে 58 বিদায় তাওহিদের। ততক্ষণে ম্যাচ হাতের নাগালে। শামীম পাটোয়ারি ভরসা হয়ে দাঁড়িয়ে আছেন। জাকের আলী এলেন 2-4-এ জয়ের পথ সুগম করলেন। আবার ম্যাচটা হাতছাড়া করার জোগাড়ও করলেন। শেষ পর্যন্ত এলো জয়। লঙ্কাবাদে সুপার ফোর শুরু হলো বাংলাদেশের। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। কেউ যেন দলের নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে, সেজন্য সকলকে সচেতন থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের মধ্যে যেন বিভ্রান্তি ছড়াতে না পারে, সেজন্য দলের প্রত্যেক নেতাকর্মীকে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি যে কোনো মূল্যে দলের সিদ্ধান্তে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। আহমেদ সারওয়ারের রিপোর্ট। কিশোরগঞ্জ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই মিছিল নিয়ে দলে দলে নেতাকর্মীরা আসতে থাকে পুরাতন স্টেডিয়ামের সম্মেলন কেন্দ্রে। সম্মেলন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময় তিনি বলেন, একটি প্রত্যাশা করে বিগত 16 বছর ধরে জনগণ তার অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে। রাজনৈতিক দলগুলো মানুষকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। স্বৈরাচারের বিদায় হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কিছু সংস্কারের প্রস্তাব দিয়েছে। এর 95 প্রস্তাবনা বিএনপি দেশের মানুষের সামনে আরও আগেই উপস্থাপন করেছে। স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে আমি একটি কথা বলেছিলাম যে স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু
অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। আমার 1 বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে। আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমাদের প্রত্যেকটি মানুষ, শহীদ জিয়া এবং দেশজি খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিককে আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে। এক, যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকব। 2, আমরা আমাদের দলের নাম কেউ যাতে ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে তার জন্য আমরা সচেতন থাকব। তারেক রহমান বলেন, সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ দিয়েছে। সেই নির্বাচনে যদি 31 দফার পক্ষে রায় নিয়ে আসতে হয়, তাহলে ধানের শীর্ষের নেতাকর্মীদের একটি লক্ষ্য থাকতে হবে, যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকা। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন বিষয়ে মতামত উপস্থাপন করেছে। বিএনপি তার মতামত দিয়েছে। হ্যাঁ, কোনো বিষয় হয়তো অন্য কারোর সাথে আমাদের মত পার্থক্য আছে, কিন্তু বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে বিএনপির কারো সাথে কোনো আপত্তি নেই, দ্বিমত নেই। অর্থাৎ বিএনপি এই কাজগুলো করতে চায়। এই কাজগুলোকে যদি আমাদের সম্পাদন করতে হয়, তাহলে অবশ্যই জনগণের রায়, জনগণের মতামতের ভিত্তিতে, জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠিত হতে হবে, যেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বাংলাদেশের জনগণ এবং জনগণ। এই জনগণের সাথে আমাদেরকে থাকতে হবে, জনগণের পাশে আমাদেরকে থাকতে হবে, জনগণকে আমাদের পাশে রাখতে হবে। যে কোনো মূল্যে আপনাদেরকে এটি নিশ্চিত করতে হবে। সবাইকে দলের পক্ষে কাজ করার আহ্বান জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অপপ্রচার চলছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, লড়াই সংগ্রাম করে এত দূর এসেছে। শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করে মহাসচিব কথা বলেন। তিনি বলেন, নতুন জন্ম নেয়া ও ৭১-এর মুক্তিযুদ্ধে ভিন্ন অবস্থান নেয়া রাজনৈতিক দলও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মির্জা ফখরুল বলেন, তারা জানে না অতীতেও এ ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। বিএনপির বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে তারাই নিশ্চিহ্ন হয়েছে দাবি করে তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পাওয়ার সুযোগ এসেছে। আজকে অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি ৪৭ বছর যা কিছু ভালো তা সবকিছু দিয়েছে এই বিএনপি বাংলাদেশকে। আমরা সেই দল যে আমরা উড়ে এসে জুড়ে বসিনি, আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে এসেছি। বন্ধুগণ, নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন করা হবে গণভবনে নির্মিত জুলাই স্মৃতি জাদুঘর। পিলখানা হত্যাকাণ্ড, গুম খুন, আয়নাঘর, শাপলা ম্যাসাকার এবং ভোট ডাকাতি সহ শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের সব ঘটনাই ঐতিহাসিক তথ্য আকারে জুলাই স্মৃতি জাদুঘরে উপস্থাপন করা হবে। শনিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে জাদুঘর নির্মাণ কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে তথ্য জানান। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী প্রধান উপদেষ্টাকে জানান, ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে জাদুঘরের নির্মাণ কাজ শেষ হবে এবং তা নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন করা সম্ভব। তিনি বলেন, হাসিনার দুঃশাসনের চিত্রগুলো এই জাদুঘরে প্রদর্শনের জন্য কিউরেট করা হয়েছে, যাতে ১৬ বছরের ফ্যাসিজমের ইতিহাস জীবন্ত থাকে সরাসরি গণভবন থেকে আসা নির্দেশনা অনুযায়ী পরিচালিত সব অত্যাচারের এবং নৃশংসতার ইতিহাস। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জাদুঘর নির্মাণ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, এই জাদুঘরে যারা আসবেন তারা ৫ আগস্ট গণভবনে জনতার ঢলকে অনুভব করবেন।
এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস গ্রাফিতির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে শনিবার দুপুরে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গ্রাফিতি জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগের মুরাল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা জুলাই আন্দোলন ও গ্রাফিতির বিরুদ্ধে তারা কখনো দেশে ফিরে আসবে না। এমনকি জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের আত্মত্যাগও বৃথা যাবে না। গণ অভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ছিল বলে জানান উপদেষ্টা। আজ শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা। দর্শক, এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাবিল, মহালয়ার বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। রায়হান, আপনি যেমনটা বলছিলেন, মহালয়ার দিন থেকে কিন্তু আসলে দুর্গাপূজার যে দিন গণনা সেটি শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় যে উৎসব সেই দুর্গাপূজা, অর্থাৎ দেবী দুর্গাকে মহালয়ার দিন চণ্ডী পাঠের মাধ্যমে পৃথিবীতে আহ্বান জানানো হয়। এবং আপনি জানেন যে দুর্গাপূজার যে মূল উৎসব সেটি কিন্তু শুরু হবে সপ্তমীর দিন থেকে। আজকে থেকে দিন গণনা শুরু হলে অর্থাৎ আর 6 দিন পরেই কিন্তু মহাসপ্তমী। এছাড়া এই দিনটিকে পুরাণ মতে বলা হয়ে থাকে যে এই দিনে আসলে মহিষাসুরকে বধের যে দায়িত্ব দেবী দুর্গাকে সেটি এই দিন দেওয়া হয়েছিল। এবং সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু তারা বলছেন, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে দেবী দুর্গা মর্তে এসে সকল অশুভ শক্তির বিনাশ ঘটাবেন, বিশ্বে শান্তির বার্তা পৌঁছে দেবেন, এমনটাই তারা প্রত্যাশা করছেন। আপনি জানেন যে এবছর আসলে সারা দেশে 33,355টি মণ্ডপ তৈরি হয়েছে এবং ঢাকায় কিন্তু 258টি মণ্ডপ তৈরি হয়েছে। গত বছরের তুলনায় এবছর কিন্তু বাংলাদেশে দুর্গা পূজা মণ্ডপের যে সংখ্যা সেটি কিন্তু প্রায় 1000টি বেড়েছে। এবং ঢাকা শহরে যদি আমরা যেটি জেনেছি, ঢাকা শহরেও কিন্তু পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে প্রায় 6টির মতো। গত বছর এটি ছিল আসলে 252টি। আজকের এই দিনে অর্থাৎ মহালয়ার দিনে কিন্তু দুর্গাপূজার যে দিন গণনা সেটি শুরু হয়ে গেছে। আর 6 দিন পর মহাসপ্তমীর মধ্য দিয়ে কিন্তু দুর্গাপূজার যে মূল উৎসব সেটি শুরু হবে। রায়হান। নাবিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঢাকেশ্বরী মন্দির থেকে সহকর্মী নাবিল জাহাঙ্গীর জানাচ্ছিলেন মহালয়ার সর্বশেষ খবর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ক্ষমতায় আসা নিয়ে জামাত এত আত্মবিশ্বাসী হলে তাদের উচিত নির্বাচনে আসা। আলোচনা আন্দোলন দুটোই একসাথে চলা স্ববিরোধিতা বলেও মন্তব্য তার। গ্লোবাল সাউথের বহু দেশ উন্নত বিশ্বের কাছাকাছি আছে। এই উন্নত দেশগুলোতেও গ্রাজুয়েশনের পর মাস্টার্স কম করে বলে উল্লেখ করেন তিনি। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। ভোকেশনাল শিক্ষা নিয়ে বিএনপির বিশদ পরিকল্পনা জনগণের ম্যান্ডেট পেলে বাস্তবায়ন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন সালাউদ্দিন আহমেদ। বলেন, 1991 সালে সবার জন্য শিক্ষা বাস্তবায়ন করেছে বিএনপি। দেশে ভালো যে কোনো কিছুর সূচনা বিএনপির হাত ধরেই হয়েছে বলেও দাবি করে তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের দাবি জাতির উপর জবরদস্তি আরোপ করা সঠিক নয়। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সবার অংশগ্রহণে অন্তর্বর্তী সরকার গঠন হলেও সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে। চর্চা সেটা এগিয়ে নিতে হবে। শুধু এই পরামর্শ দিতে চাই যে পৃথিবীতে একই সাথে কেউ সরকারি দল এবং বিরোধী দল থাকতে পারে না। একই দরজা হয় খুলতে হয়, না হলে বন্ধ করতে হয়। এখনো পর্যন্ত সেই টেকনিক কেউ আবিষ্কার করতে পারে না। যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদান করলো, আমি তখনও দেশে প্রত্যাবর্তন আসতে পারিনি। আজকে আপনাদের সাথে শেয়ার করি, সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র বিনির্মাণে আর ভূমিকা তেমন বেশি রাখতে পারবে না। আমাদের স্ট্যাটাসটা হয়েছিল এমন, রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি। এই গভর্নমেন্টের যত দায়, যত ব্যর্থতা, সব ব্যর্থতা হচ্ছে এনসিপির। কিন্তু এই গভর্নমেন্টে যারা আছে, এখানে জামাতে ইসলামীর এখানে প্রপোজড অনেক এখানে উপদেষ্টা হয়েছে, এখানে বিএনপি প্রপোজড অনেকে উপদেষ্টা হয়েছে। কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা, যত ধরনের সীমাবদ্ধতা, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে, সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে। অর্থাৎ এনসিপির এই রাজনীতিটা শুরু করেছে এই গভর্নমেন্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল পিআর দাবি তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিএনপি পিআর চায় না, জনগণের পিআর চায়।
শনিবার বিকেলে কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে আয়োজিত নারী সমাবেশে তিনি কথা বলেন। তিনি বলেন, তারা এই আজগুবি দাবি তুলে রাজনৈতিক পরিবেশ নষ্ট করে ফেলেছে। পিআরের দাবিতে যে রাজনৈতিক দলগুলো আন্দোলনের হুমকি দিচ্ছে, তারা আগামী নির্বাচনকে বানচাল করে শেখ হাসিনাকে দেশে আসার সুযোগ করে দেবে বলেও মন্তব্য করেন। তিনি বলেন, ভারত গত 17 বছর আওয়ামী লীগের মাধ্যমে এদেশ শাসন করেছে, এখন জামাতের মাধ্যমে শোষণ করার ষড়যন্ত্র করছে। নারী সমাবেশে প্রধান বক্তা হিসেবে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেন, রাষ্ট্র পরিচালনায় নারীদের অবদান অপরিহার্য। যেই নারী দেশ থেকে পালিয়ে গেছে, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঘটনাগুলো পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক করা হবে। আগামী নির্বাচনটাকে বানচাল করে ভারতীয় দাঁড়িয়ে থাকা ফেসিবাদের নেত্রী শেখ হাসিনাকে সরল করে বাংলাদেশে আসার সুযোগ। বইয়ের মধ্যে পাঠ্যপুস্তকে বাধ্যতা করে করেছিল শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনার উন্নয়নের গুণগাথা। আমরা বলতে চাই যে পাঠ্যপুস্তকে আপনারা এত বাধ্যতামূলক করুন শেখ হাসিনার পালিয়ে যাওয়া সেই দৃশ্য, শেখ হাসিনার পালিয়ে যাওয়া সেই মুহূর্ত, সেটাকে বাধ্যতামূলক করা উচিত। কিভাবে সে পালিয়ে গেল? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা বহালের সিদ্ধান্ত স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার রাত 1টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকে আমরণ অনশনে নামে শিক্ষার্থীরা। এতে অসুস্থ হয়ে পড়েন 2 শিক্ষার্থী। শনিবার অবরুদ্ধ করে রাখা হয় উপাচার্য অধ্যাপক মাইনুদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল ইসলাম মাসুদ, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান ও জনসংযোগ প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার সহ আরও অনেককে। এক পর্যায়ে তাদের সাথে হাতাহাতিতে জড়ান আন্দোলনকারীরা। এতে আহত হন উপাচার্য সহ শিক্ষার্থীরা। রাত 1টায় পোষ্য কোটা বাতিল করা হলে 3টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে থেকে চলে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় আজ পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। আগামী 30 সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচ্চ পর্যায়ের সম্মেলন সমস্যাটির একটি সমাধানের দিকে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশের পররাষ্ট্রনীতি অন্য একটি দেশের উপর নির্ভরশীল ছিল বলে রোহিঙ্গা সমস্যাটি চাপা পড়ে গিয়েছিল। শনিবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, পিআইবির ডেভেলপমেন্ট মিডিয়া ফোরাম ও অক্সফামের যৌথ আয়োজনে শিরোনামের বাইরে নতুন চোখে রোহিঙ্গা সংকট শীর্ষক আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সফরসঙ্গী হিসেবে মাত্র 3টি রাজনৈতিক দলের প্রতিনিধি নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম আরও বলেন, জাতিসংঘের এই অধিবেশন 3 মাস ব্যাপী চলবে। 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা দেশে ফিরলে নতুন করে অন্য দলের প্রতিনিধিদের সেখানে পাঠানো যায় কিনা সেটি সরকার ভেবে দেখবে বলেও জানান প্রেস সচিব। আমাদের রোহিঙ্গা ক্রাইসিসটা আবার যেন হেডলাইন গ্র্যাব করে, আবার যেন সবার এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে বা ইন্টারন্যাশনাল এই জিওপলিটিক্যাল ইয়েতে এই ক্রাইসিসটার জন্য নিয়ে জন্য সবাই কথাবার্তা বলেন। সেই আলোকে ইউএনকে উনি রিকোয়েস্ট করেছিলেন এবং রিকোয়েস্টের পরে এই বছর আজকে এই 30শে সেপ্টেম্বর এটার উপরে একটা বড় একটা কনফারেন্স হবে। সেখানে আমরা আশা করছি ইউএনের সেক্রেটারি জেনারেল নিজেই এটা লিড করবেন বা প্রিজাইড ওভার করবেন। সেখানে আমাদের চিফ অ্যাডভাইজার কথা বলবেন, অনেকগুলো দেশ থাকবে, যারাই এখানে এই পুরো এটার সাথে যাদের ইন্টারেস্ট আছে তারা সবাই থাকবেন। আরও আমরা আশা করছি অনেকগুলো দেশ, 150 উপরে দেশ থাকবেন, এরা এখানে ইন্টারেস্ট করবেন। এটা একটা খুব বড়, এটা কোনো সাইড ইভেন্ট না, এটা একটা মেইন ইভেন্টগুলোর একটা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার যে কয় মাস ক্ষমতায় আছে দেশকে এগিয়ে নিতে চায়। পরবর্তী সরকার আওয়ামী লীগ সরকারের মতো দুর্নীতির পথে হাঁটবে না,
এমন আশাবাদতা। শনিবার রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির অনুষ্ঠানে একথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, অর্থ সম্পদ চিরস্থায়ী নয়, হাজার হাজার কোটি টাকার মালিকরা এখন পালিয়ে বেড়াচ্ছে। শিক্ষা ও মেধা কেউ কখনো কেড়ে নিতে পারে না, এজন্য সুশিক্ষায় শিক্ষিত হতে শিক্ষার্থীদের আহ্বান জানালেন অর্থ উপদেষ্টা। ব্রাহ্মণবাড়িয়া একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ঢাকার বাইরে ডাক্তাররা যেতে চান না, এ মানসিকতা থেকে বের হতে হবে ডাক্তারদের। আমরা যে কটা মাস আছি বাংলাদেশ কিন্তু একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা অবস্থায় নিয়ে যেতে পারি এবং আশা করি আগামীতে যারা আসবেন তারা কিন্তু তাদেরও শুভ বুদ্ধি হয়, আগের মতো যেন কেন আবার তারা ওই পাশে না গিয়ে বাংলাদেশকে তারা আরো দ্রুত এগিয়ে নিয়ে যায় বাংলাদেশ। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের ৭৫% এলাকা এখন ইসরায়েলি বাহিনীর দখলে। ট্যাঙ্ক, বুলডোজার আর সাজোয়া যান নিয়ে ইসরায়েলি সেনারা স্থল অভিযান চালাচ্ছে। গেল ২৪ ঘন্টায় ইসরায়েলিরা বর্বর হামলা চালিয়ে অন্তত ৮৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে। গেল ১৬ সেপ্টেম্বর ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে গাজা ছেড়ে পালিয়ে শহরের শেষ সীমানা সমুদ্রের পাড়ে আশ্রয় নিচ্ছে হাজারো ফিলিস্তিনি। প্রতিদিনই বাড়ছে সে সংখ্যা। গেল ২ মাসে এ পর্যন্ত ৪.৫ লাখেরও বেশি ফিলিস্তিনি ভিটেমাটি ছেড়ে পালিয়ে গেছে। প্রতিদিনই গাজা ছাড়ার হুমকি দিয়ে লিফলেট ফেলছে ইসরায়েলিরা। ট্যাঙ্ক, বুলডোজার আর সাজোয়া যান নিয়ে গাজার ভেতরে স্থল অভিযান তীব্র করেছে ইসরায়েলিরা, সাথে চলছে বিমান হামলাও। তবে থেমে নেই ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসও। সরাসরি যুদ্ধের বদলে গেরিলা হামলা চালাচ্ছে তারা, সাথে নতুন নতুন যোদ্ধাও নিয়োগ দিয়েছে হামাস। ফলে গাজার ভেতরে বাড়ছে ইসরায়েলি সেনাদের মৃত্যুর সংখ্যা। গেল ২ বছরে অন্তত ৯০০ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে গাজায়। অপরদিকে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা চালিয়ে পর্যন্ত ৬৬,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সুপার ফোরের শ্বাসরুদ্ধকর প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সাইফ ও হৃদয়ের হাফ সেঞ্চুরি। দলের নাম ভাঙিয়ে ব্যক্তি স্বার্থ হাসিলের বিরুদ্ধে সতর্কতার আহ্বান তারেক রহমানের। বিএনপিকে নিয়ে চলছে ষড়যন্ত্র, বলেছেন মির্জা ফখরুল। নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হবে জুলাই স্মৃতি জাদুঘর। থাকছে পিলখানা হত্যাকাণ্ড, গুম, খুন, আয়নাঘর, শাপলা ম্যাসাকার আর হাসিনার ১৬ বছরের দুঃশাসনের তথ্য। মধ্যরাতে বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়, পোষ্যকোটায় স্থগিত। শিক্ষকদের লাঞ্ছিতের প্রতিবাদে আজ কর্মবিরতির ঘোষণা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।